my dear student, I am আসাদুর রহমান। আমি তোমাদেরকে গত ক্লাসে তোমাদের অনেকগুলা চ্যাপ্টারই পড়াইছি। আজকে আমরা সুন্দর টপিকস দিয়ে আমি তোমার সামনে আলোচনা করার জন্য দাঁড়িয়েছি। আমরা সভ্যতার বিকাশ এবং সভ্যতার বিস্তৃতি নিয়ে আমরা এই পৃথিবীতে বর্তমান যুগে আমরা যে অহংকার বোধ করি বা গর্ব করি, ডিজিটাল পদ্ধতি যোগ পদ্ধতি বলো, সবই বলো, আজকে আমাদের এই সভ্যতার আগে তোমার পৃথিবীতে আর কোনো সভ্যতা ছিল কি না, বা থাকলে সেগুলো কীরকম সভ্যতা ছিল, সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি সিন্ধু সভ্যতা পৃথিবীতে যতগুলো সভ্যতা সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে সিন্ধু সভ্যতা ছিল অন্যতম। আর সিন্ধু সভ্যতা প্রাচীন সভ্যতার একটি দর্শনীয় ভূখণ্ড, এবং এটা আমরা বলতে পারি যে ভারতের মানে পাকিস্তান, পাকিস্তান এবং ভারতের সংস্কৃতির এক অপূর্ব সমাহার এই সিন্ধু সভ্যতা। স্থানীয় জনগোষ্ঠীর বাইরে পারস্য এবং আরও পশ্চিম দিক থেকে আগত অধিবাসীদের জনগোষ্ঠী স্থানীয় ধারার সাথে মিলিত হয়ে সংস্কৃতিতে আমূল সংযোজন ঘটায়। আর এই সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে আমরা দেখতে পাই কীভাবে এই সভ্যতার গড়ে উঠছে, তার প্রেক্ষাপটটা কী। প্রতিটি জিনিসের একটা প্রেক্ষাপট থাকে। আজকের পাকিস্তানের সিন্ধুদের অববাহিকায় এর অবস্থান ছিল। এর পূর্বে মরুভূমি এবং উত্তর পশ্চিমের দিকে পার্বত্য মালা এই সভ্যতার প্রায় 1000 মাইল পর্যন্ত বিস্তৃতি ছিল। এই সভ্যতা এই খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল বলে মনে করা হয়। এই সভ্যতার প্রাণকেন্দ্র ছিল সিন্ধু নদ উপত্যকায় ও মহেঞ্জোদারো ইরাবতী নদীর কূলে গড়ে উঠেছিল হরপ্পা। এই দুটি নগর সভ্যতার প্রায় 350 থেকে 400 মাইল পর্যন্ত এর বিস্তৃতি ছিল। তো সিন্ধু সভ্যতা তোমার এই অঞ্চলের তোমার নগর সভ্যতার প্রায় 350 থেকে 400 মাইল ব্যবধানে অবস্থিত ছিল। এই সভ্যতা মিশরের প্রাচীন মিশর তুলনায় দ্বিগুণ এবং সুমেরীয় অনুযায়ী 4 গুণ বড় ছিল। এই সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে দেখা যায় যে তাদের রাজনৈতিক একটা জীবন ছিল, রাজনৈতিক। এই সিন্ধু সভ্যতার রাজনীতির উত্থান ও পতন সম্পর্কে কিছু জানা যায়নি, যদিও এদের বর্ণমালার শিল্প ও নিদর্শন অত্যন্ত নির্বিজ্ঞানদের হাতে রয়েছে। বিজ্ঞানীরা শুধু এইটুকু অনুমান করতে পেরেছেন যে অত্যন্ত কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই সভ্যতার নগরদ্বয় এবং সমগ্র এলাকার শাসন কার্য পরিচালনা করা হতো।
ধারণা করা হয় এই আমলাতান্ত্রিক সরকারের প্রধান ছিলেন একজন পুরোহিত। এই সিন্ধু সভ্যতা, ওই অঞ্চলের সিন্ধু সভ্যতার এই যে অঞ্চলে তোমার রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল। আর এই রাজনীতিতে বলা হয় রাজনীতি বলতে আমাদের মতো ডেমোক্রেসি ওখানে ছিল না, তখন ছিল না। ওই এলাকার যিনি বড় পুরোহিত শব্দের অর্থ হলো ব্রাহ্মণ, অর্থাৎ যে পূজা করে তাদেরকে বলা হয় পুরোহিত। ধারণা করা হয় এটা ছিল আমলাতান্ত্রিক, এই সভ্যতাটা ছিল আমলাতান্ত্রিক। আর এই আমলাতান্ত্রিক সরকারের প্রধান ছিল একজন পুরোহিত। তবে তারা আমাদের পৃথিবীতে এই সময়কার যে ধরনের রাজনৈতিক জীবন সারা বিশ্বে পরিচয় আছে, তাদের মধ্যে আমাদের মতো ঠিক তাদের এই সভ্যতা ছিল না। তারা একটা আমলাতান্ত্রিক জীবন ব্যবস্থা গড়ে তুলেছিল। আমি আগে বলছি, এই সভ্যতার মূল ছিল পুরোহিত। আর পুরোহিতের যখন চলে যাবে, এইটার সরকারের প্রধান যখন চলে যাবে, উনি নির্ধারণ করে দিয়ে যাবে কোন পুরোহিত পরবর্তীকালে এই আমলাতন্ত্র শাসন রাজ্য পরিচালনা করবে। তাদের জনসংখ্যা ও বসত কাঠামো কি ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পা প্রধানত দুটি কৃষিভিত্তিক নগরী, এবং একটি নগরীর জনসংখ্যা ছিল 25 থেকে 50,000। সিন্ধু সভ্যতার এক একটা নগরীতে 25 থেকে 50,000 লোকের বসবাস ছিল। তাদের তোমার বিজ্ঞানীরা শুধু এইটুকু অনুমান করতে পেরেছেন যে অত্যন্ত কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই সভ্যতায় তোমার সমগ্র এলাকার শাসন কার্য পরিচালনা করা হতো। এবার জনসংখ্যা ও বসত কাঠামো মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল প্রধানত কৃষিভিত্তিক নগরী, এবং এই দুটি নদীর জনসংখ্যাও ছিল অল্প। এখানে আবাসস্থলের বিস্তৃতি ছিল প্রায় 1.5 কিলোমিটার। এই এলাকায় যে আবাসস্থল, মানে যেখানে বসতি হয়েছিল বা সেটেলমেন্টটা যেটা হয়েছিল, এটার বিস্তৃতি ছিল তোমার 1.5 কিলোমিটার। বিজ্ঞানীদের ধারণা এই সভ্যতার চূড়ান্ত পর্যায়ের মূল পর্যায়ে নগরীর বিস্তৃতি বৃদ্ধি পেয়ে 10 থেকে 12 কিলোমিটার হয়েছিল। শুরুটা হয়েছিল তোমার 1.5 কিলোমিটার জায়গার উপর তাদের সভ্যতা। পরবর্তী পর্যায়ে বিস্তৃতি হতে হতে ওটা তোমার 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। দুটি সংলগ্ন এলাকার নগরের মধ্যে তাদের পরিষদ বাসস্থানে নির্মাণ করা হয়েছিল। এছাড়া বিনোদনের জন্য বিনোদনের জন্য ব্যবস্থা ছিল। বাড়িগুলি বিশাল জায়গা জুড়ে তৈরি করা হতো। মধ্যবিত্তরা 30 ফুট দৈর্ঘ্যের প্রস্থের বাড়িতে বসবাস করত। বিত্তহীন হলো নিম্নবিত্ত যেটা, এই বিত্তহীন তোমার এটা ছোট ছোট কামরায় ওরা বসবাস করত। তবে এরা যে বিত্তহীন, এদের সম্পর্কে বিজ্ঞানীরা একটু দ্বিমতই ছিলেন।
যে এই বিত্তহীনরা দাস ছিল কিনা, না তারা শুধু শ্রমিক ছিল। একটা শহরে বা নগরে যারা বসবাস করে, এই নগরটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বা এই নগরের বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য শ্রমিক বা কিছু দেশের প্রয়োজন তারা করতো। কিন্তু বর্তমানে আমরা দেখি এখন, যেমন ঢাকা শহর, এই ঢাকা শহরকে সুন্দর করে রাখা, পরিচ্ছন্ন করে রাখা এবং রাজধানীর যতগুলা সুযোগ সুবিধা আছে সবগুলাকে নিশ্চিত করা জন্য একটা তোমার নিম্ন মধ্যবিত্ত যারা তাদেরকে ব্যবহার করা হয়। আমাদের যেমন এখানে সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনে যারা রাস্তাঘাট পরিষ্কার করে, পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। আবার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান হিসেবে উনি এই নগরের কাজগুলি করেন, দেখাশোনা করেন, নিয়ম যে পড়াশোনা করে, বা তাদের যে তোমার মন্ত্রী, এমপি, বিভিন্ন সংস্থা, হাইকোর্ট, বিচার বিভাগ আর কি, বিচার বিভাগ, তারপরে আছে তোমার সামরিক শক্তি, সচিবালয়, বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, কাঠামোগুলো রয়েছে, এখানে তারা কাজ করত। কিন্তু যারা পড়াশোনা করছে, তাদের জ্ঞান আহরণ করছে, তারা ওই সব কাজে তাদেরকে নিয়োগ করা হতো। আর বিত্তহীন যারা, তারা এখানে বিজ্ঞানীরা কনফার্ম হতে পারে না যে তারা কি দাস ছিল না শ্রমিক ছিল। যাই হোক, বিত্তহীনরা এই পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ছিল। তবে নগরবাসীর পানীয় ও গৃহস্থলীর জন্য তারা কুয়ার পানি ব্যবহার করত। কুয়া অর্থাৎ মাটি গভীর, ওটা অনেক আগে থেকেই কুয়ার সৃষ্টি, এবং তারা এই সিন্ধু সভ্যতার লোকজনই এই কুয়ার ব্যবস্থাটা তৈরি করছে। তবে গ্রামে প্রায় বাড়িতে যে স্নানাগার, অর্থাৎ যেখানে গোসল করা হয়, এই স্নানাগারের সন্ধান পাওয়া যায়নি, এবং তারা মূল মূত্রত্যাগের কোনো নির্দিষ্ট জায়গা সন্ধান পাওয়া যায়নি। মূলমূত্র জন্য ত্যাগের জন্য কোনো নির্দিষ্ট জায়গা ওই এলাকায় দেখা যায়নি। তাহলে আমরা বুঝতে পারি যে তাদের মূলমূত্র ত্যাগের জন্য খোলা জায়গায় ব্যবহার করা হতো। এখানকার যে এলাকায় যে সিন্ধু সভ্যতা, যতগুলো সিন্ধু সভ্যতায় যে বাড়িগুলো করা হয়, সেগুলি সাধারণত সব কিছু রোদে পুরা ইট দিয়ে তৈরি নির্মাণ করা হতো। অর্থাৎ আমরা তো ইট, তোমার ইটের ভাটা যেখানে আছে, সেখানে ইট বানায়, কাঁচা ইট মাটি দিয়ে বানিয়ে ওটা আগুন দিয়ে পোড়ানো হয়, এবং এগুলি আমরা ব্যবহার করি। তবে সিন্ধু সভ্যতার মধ্যে এরকম তোমার ছিল না, ইট পোড়ানোর জন্য ভাটা ছিল না। তারা করতো কি, তারা ইট বানিয়ে তোমার রৌদ্রে দিয়ে রাখতো এবং রৌদ্রে ওগুলোকে শক্ত করতো। আর ওই শক্ত ইট দিয়ে তারা স্থাপনা তৈরি করতো।
তো তাদের সামাজিক জীবনও আছে। আবার সামাজিক জীবন যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় সিন্ধু সভ্যতার নগর সভ্যতার বিত্তবান, মধ্যবিত্ত, বিত্তহীন এই তিন শ্রেণীর লোকেরা বাস করতো। এটা হলো বিত্তবান, আর হলো মধ্যবিত্ত, আর হলো বিত্তহীন, তাই না? এই তিন শ্রেণীর লোক এখানে বসবাস করতো। বিত্তবানরার সংখ্যা খুব কম ছিল না, মধ্যবিত্তের সংখ্যা ছিল প্রচুর, মধ্যবিত্তরা ছিল প্রচুর। নগরের জীবনে তাদের গুরুত্বপূর্ণ অবদানও ছিল। আমরা এখনও দেখতে পাই আমাদের উন্নয়নশীল দেশগুলোতে যে এখানে মধ্যবিত্তের সংখ্যাই সবচেয়ে বেশি, বিত্তবানদের সংখ্যা খুব বেশি না, তার তুলনায় মধ্যবিত্তরা অনেক বেশি। তো তারা মধ্যবিত্তের সংখ্যায় প্রচুর থাকলেও তাদের জীবনযাত্রার গুরুত্ব ছিল। বিত্তহীনটা দাস ছিল কি না শ্রমজীবী ছিল তারা সঠিক করে বলা সম্ভব হয়নি। নগরবাসীর মধ্যে উঁচু নিচু ভেদাভেদ থাকলেও তা বিত্তহীনদের পক্ষে অসহনীয় ছিল না বলে মনে করা হয়। এলাকায় মোটামুটি শান্তি ও সমৃদ্ধ বিরাজ করত। উভয়নগরের শিক্ষিত সম্প্রদায় এবং যোদ্ধা, শিল্পী, ব্যবসায়ী, শ্রমিক, বিভিন্ন সামাজিক শ্রেণীর লোকজন বসবাস করত। তো সেখানকার দাস ও শ্রমিকের শ্রেণীর প্রাধান্য ইঙ্গিত করে যে প্রাচীনকালে তারাই ছিল সভ্যতার প্রধান উপাসক শক্তি। এটা হলো তাদের সামাজিক জীবন। তো তাদের মধ্যে একটা অর্থনৈতিক জীবনও ছিল। প্রাচীনকালে গড়া এই সভ্যতাগুলোর অবস্থান যে কোনো একটা নদীর কূলে গেছে হতো। অর্থাৎ আমরা এখনও দেখি সমস্ত সারা পৃথিবীতে যতগুলা শহর সৃষ্টি হয়েছে 95% শহর এই নদীর তীরে গড়ে উঠেছে। তার দুইটা কারণ আছে। দুইটা কারণ হলো কি, তারা নদী থেকে সেচের মাধ্যমে এগ্রিকালচার শুরু করত। তাদের পানির অভাব ছিল না, মানে নদীর পাড়ে নদী থেকে তারা পানি জমিতে সেচ দিতে পারত। আবার এই নদী থেকে বন্যার সময় যে পলিমাটি, এই পলিমাটি তাদের জমিগুলা উপর পড়তো এবং এগুলা ওই জমির উর্বরতা বাড়াতো। তো এখানে একটা সমস্যা ছিল। সে সমস্যা হলো কি, তোমার যখন বন্যা হয় এবং পলি জমে তখন তাদের জমির যে সীমানা, আইল যেটাকে বলা হয় আইল, অথবা যে আমার একটা জমি আছে, এই জমিটার চারিদিকে একটা বাউন্ডারির মতো একটা কিছু আছে, আইল যেটা বলা হয়, এই আইল কিন্তু খুব বেশি উঁচু হয় না, শুধু জমির সীমানাটাও নির্দিষ্ট করার জন্য। তাহলে এই সভ্যতার ছিল যে জমিগুলি যখন বন্যা যখন হইতো তখন জমিগুলোর আইলগুলো নিচু পড়ে যেত, কার কোন জমি এটা বোঝা যেত না। তখন তারা একটা তোমার সূত্রের মাধ্যমে এগুলা মেপে, ওই যে আমরা যাকে বলি ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপ, ওই ধরনের তারা একটা ম্যাপিং করতো কার কোনটা জমি, যাতে পরবর্তীতে একজন আরেকজনের জমি দখল করতে না পারে বা মানে ওখানে চিহ্নিত করতে না পারে। এই জন্য এটা খুব সুন্দর একটা পদ্ধতি ছিল। আমাদের দেশেও এখন ওই যে জমির আইলগুলো ওই ওদের মধ্যে ছিল আছে। এর খুব বেশি উঁচু হয় না, 4 আঙুল 5 আঙুল বা 1 বিঘা এতটুকু উঁচু হয়। তো
তারা এই আইলগুলো ওই প্রতি বন্যার পর এই আইলগুলো ইয়ে যেত, পলির নিচে পড়ে চলে যেত, পরবর্তীতে আবার জমিগুলো চিহ্নিত করতো। আরেকটা কারণ হলো ওই যে যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা তখনকার সময় আজকে যে আমাদের যে সড়ক আছে, রেলপথ আছে, সড়ক পথ আছে, এরকম তাদের যাতায়াত ব্যবস্থা ছিল না। তারা নদীকে ব্যবহার করেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। মোট কথা হলো যাতায়াতের একটাই ছিল, এটা হলো নদী। নদী থেকে তারা মাছ শিকার করতো, মাছ খেতে পারতো। নদী থেকে তারা পানি পানি খেত, কুয়াতে পানি খেত। অনেক সময় নদীতে যে সচ্ছল জল, সেই জল নদীর পানিও তারা পান করত। আমাদের এই ঢাকা শহরে বর্তমানে যে বুড়িগঙ্গা নামক যে নদীটা আছে, সেই নদীটা এখন মৃত নদী। মৃত, ঠিক মৃত বলতে তোমরা জানি বুঝো, এরকম বুঝো না যে মারা গেছে এটা। অর্থাৎ বুড়িগঙ্গা নদীর যে পানিটা বিষাক্ত হতে হতে আজকে এমন পর্যায়ে এসে দাঁড়াচ্ছে যে সেখানে অক্সিজেনের পরিমাণ জিরো। কোনো প্রাণী সেখানে বাঁচতে পারে না। এবং নদীর পানিটা এত কালো যে ওখানে দিকে গন্ধি আসে। কিন্তু এক সময় এই নদীটা, বুড়িগঙ্গা নদীর পানিটা স্বচ্ছ, খুবই পরিষ্কার ছিল, খুবই স্বচ্ছ ছিল, এবং মানুষ এই নদীতে গোসল করত, এই নদীর পানি তারা ব্যবহার করত। এটা হলো আমাদের এই উচ্চ সভ্যতার একটা ফসল। অর্থাৎ আমরা প্রযুক্তির কথা বলি, সভ্যতার কথা বলি, এই সভ্যতা আমাদেরকে দেয় না। আমি এখানে একটা আমার বক্তব্য নেই যে সভ্যতা মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, এই সভ্যতা আমার দরকার নেই। আবার বলছি, যে সভ্যতা আমাদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, ওই সভ্যতা আমাদের দরকার নেই। এখানে একটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। দরকার নেই কেন? যেমন মনে করো আমাদের এখানে ঢাকা শহরকে যদি আমরা যদি উদাহরণ হিসেবে নেই, এখানে ট্যানারি যে বর্জ্য, বিভিন্ন বাড়ির যে বর্জ্য, সমস্ত কিছু কেমিক্যালের যে বর্জ্য, সমস্ত বর্জ্যগুলো ওই তোমার নদীতে পড়ছে। আর এই 2 কোটি লোকের শহরে যে প্রচুর পরিমাণ এই যে পলিথিন বা এই যে কেমিক্যাল, তারপরে এই চামড়ার পানি, এগুলা সবগুলা ওই বুড়িগঙ্গা নদীতে পড়ছে। আর এই জন্যই এই ধীরে ধীরে বিভিন্ন বর্জ্যের কেমিক্যাল রিয়েকশনে ওইটা তোমার পানি খাওয়ার যে যোগ্যতা অবস্থা, এটা চলে গেছে। ওদিন একটা ইয়েতে দেখা গেল যে বুড়িগঙ্গাতে পলিথিনের স্তর প্রায় 10 ফিট উঁচু হয়ে গেছে। অর্থাৎ নদীর তলা থেকে এই পলিথিনের বর্জ্য, এই বর্জ্য নদীতে পড়ে তোমার তলদেশ 10 ফুট উঁচু হয়ে গেছে। এখন যে অবস্থা আমরা পড়েছি, সেই অবস্থায় বুড়িগঙ্গার পানিকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে হয়তো এই পানিটা খাওয়া যেতে, পান করা যেতে। কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা করে দেখা গেছে কি, যে বুড়িগঙ্গার পানিটা এতই বিষাক্ত হয়ে গেছে, সেটা ট্রিটমেন্ট করে কোনো উপায়েই এটা ব্যবহার করা যাবে না। কারণ যে পানিতে অক্সিজেন নাই, সে পানি কীভাবে ট্রিটমেন্ট করে
মানুষের খাওয়ার ব্যবস্থা করবে? সম্ভব না। এই জন্য বর্তমান সরকার তোমার পদ্মা নদীতে পানি এনে ওই সাইদাবাদ, ঢাকা সাইদাবাদ যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আছে, ওই পদ্মার পানি এখানে পাইপের সাহায্যে এনে এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট করা হয়। কিন্তু বুড়িগঙ্গার পানি এতটাই নোংরা হয়েছে, অপরিষ্কার হয়ে গেছে এবং বিষাক্ত হয়ে গেছে, সেটা ট্রিটমেন্ট করে খাওয়ার কোনো উপায় নাই। তো যাই হোক, আমরা সিন্ধু সভ্যতার যদি আমরা দেখি, তো সিন্ধু সভ্যতার মূল ভিত্তি হল এগ্রিকালচার। সেই এগ্রিকালচারের উপর ভিত্তি করে সিন্ধু সভ্যতা পরিচালিত হইত তাদের অর্থনৈতিক জীবনে। তারপরে আমরা যেটা দেখি স্থাপত্য ও কুটকৌশল। স্থাপত্য অর্থাৎ নির্মাণ, কুটকৌশল মানে কৌশল। যা আমরা যে বর্তমানে যে বিল্ডিংগুলো করছি, এটা একটা কৌশল। ইঞ্জিনিয়ারদের একটা কৌশল। তো তারা ওই কৌশলটা তারা আয়ত্ত করেছিল। স্থাপত্য বলতে সাধারণভাবে বোঝায় যে সিন্ধু সভ্যতার দুটি নগরী রাষ্ট্রের কোনোটাতেই যে কোনো ধরনের বড় প্রাসাদ বা ভবনের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে তোমার পুরো প্রাচীর বেষ্টিত দুর্গের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ এরা এই এলাকায় তোমার সামরিক শক্তি বাড়ানোর জন্য এই এলাকায় তোমার প্রাচীর বিস্তৃত, চারিদিকটা প্রাচীর বিস্তৃত এটি তোমার মানে 400 ফিট দৈর্ঘ্য, 200 ফিট প্রস্থ এটা চত্বর দেখা গেছে। এই চত্বরটি মূলত ভূমি থেকে প্রায় 50 ফিট উঁচুতে তৈরি করা হয়েছিল। ভূমি থেকে 50 ফিট উপরে এই জায়গাটা তৈরি করা হয়েছিল। কেন? এখানে আরও একটু দেখা যায় যে এই চত্বরের এক পাশে 34টি কামরা বিশিষ্ট বৃহদাকার শস্যাগার তোমার নির্মিত হয়েছিল। প্রায় 1000 বছর প্রায় একই শস্যাগার দেখা গেছে, তবে এর আয়তন একটু ছোট, 200 ফিট বাই 150 ফিট। যাই হোক, আমরা এখান থেকে একটু জানতে পারি যে আমরা বর্তমানে যে শস্য উৎপাদিত শস্য, সেই শস্য রাখার জন্য আমরা একটা শস্যাগার তৈরি করে রাখি, যেখানে তোমার শস্যটা পচবে না, ফ্রেশ থাকবে। এইগুলো আমাদের বাংলাদেশে আছে, অনেক আছে। কিন্তু গ্রামে তো ওই শস্যাগার, এত আধুনিক শস্যাগার নাই। তারা কী করে? তারা বিভিন্ন সাইজের ডোল বা পাত্র, অনেক উঁচু, ওইগুলোর মধ্যে ওরা শস্যগুলো রেখে দেয়। ওরা ওই বসতঘরের ভিতরেই এইগুলা থাকে, ডোল বা প্রাচীর বা যেখানে শস্যগুলো রাখা হয়। ঠিক তো আবার গভর্নমেন্টে ওই যে বড় বড় করে শস্যাগার স্থাপন করছে, যেখানে শস্যগুলা থাকবে। তো আমাদের এখানে একটা কথা বলা দরকার, মিশরে আমাদের ইউসুফ নবী ওইখানে যখন এগ্রিকালচারের মন্ত্রী হন, তিনি এই ধরনের উন্নত শস্যাগারের ব্যবস্থা করেছিলেন। ফলে ওই গমগুলা কেটে ওই ডাটা সহ ওর ভিতরে রেখে দিতেন। যখন প্রয়োজন হতো তখন সেগুলা অল্প অল্প করে যা যতটুকু প্রয়োজন হতো এগুলা বের করে আনতেন। গমগুলো খুব ফ্রেশ থাকতো।
এটা কৌশল অনেক সুন্দর ছিল তোর ওই সময় শস্যকাজ স্থাপন। আমাদের দেশে তো এখন শস্যকাজ যে স্থাপন করা হয় এটা তো বিদ্যুতের উপর নির্ভর করে, বিদ্যুতের উপর নির্ভর করে এই শস্যকার তৈরি করা হয়। তখন তো বিদ্যুৎ ছিল না, তখন ওইভাবে এরা শস্যগুলো রাখতো যাতে নষ্ট না হয়। তা আমরা যে জিনিসটা এখন বুঝতে চাইব সেটা হলো স্থাপত্য শৈলীতে সিন্ধু সভ্যতার বৈচিত্র্যটা খুব কম। সে সময়কার অন্যান্য নগরগুলিতে যে ধরনের প্রাসাদ ও ধর্মীয় উপাসনালয় তোমার নির্মাণ করার প্রবণতা লক্ষ্য করা যায়, তা সিন্ধু সভ্যতার মোটেও দেখা যায় না। শুধুমাত্র যেটুকু না হলেই নয়, সেইটুকু তৈরি করা হয়েছে। তবে একটি বিশেষ বিষয়ের উল্লেখের দাবি রাখে যে নগরবাসীরা সেবা সুবিধার প্রতি নগর অধিপতিদের দায়িত্বের পরিচয় পাওয়া যায়। এটা বর্তমানে যে সভ্যতা আমরা ভোগ করছি সেটা আমাদের দেশও কিন্তু কৃষিভিত্তিক দেশ, আর কৃষিভিত্তিক দেশে শস্য উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সেভাবে তোমার বিজ্ঞানীরা সব সময় গবেষণা চালিয়ে যাচ্ছে। এর ফলে আমরা দেখতে পাই যে এই বিজ্ঞানীদের এই আবিষ্কার বা গবেষণা বা তাদের মধ্যে যে প্রযুক্তি তারা দেয়, তাতে করে আমাদের ফসল দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে যে জমিতে আগে 1 মণ ধান হতো সেই জমিতে এখন 20 মণ ধান হয়। যেই ফসল বা সবজি মধ্যে ছোটো ছোটো থাকতো সেগুলো অনেক বড় হয়। এটা বিজ্ঞানের একটা অবদান। তো তাদের মধ্যে সেই প্রযুক্তিটা ছিল না। তো আমরা নগর কাঠামোতে যে তাদের যে ধর্ম বিশ্বাস ছিল, ধর্ম বিশ্বাস কিন্তু একটা খুব সেন্সিটিভ বিষয়। কিন্তু ওই সিন্ধু সভ্যতার যে ধর্ম ছিল, বিজ্ঞানের সিন্ধু সভ্যতার ভাষা উদ্ধার করতে না পারলেও অনেকেই কিছু দেখতে পাই, শিলালিপি দেখতে পাই। এই শিলমোহরগুলো থেকে যতটুকু অনুমান করা যায় তাতে সিন্ধু সভ্যতার জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে বিভিন্ন দেবদেবীর গুরুত্বপূর্ণ স্থান ছিল বলে মনে করা হয়। আর ঘোড়ার মতো দেহযুক্ত সিংওয়ালা প্রাণীর মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিকে হিন্দুদের অন্যতম দেব, শিব বা পশু পাখির আদি রূপ বলে মনে করা হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা অধিবাসীরা মাতৃদেবীর পূজা করত। অর্থাৎ মাতৃদেবী পূজাটা সবার কাছে এতটাই গ্রহণযোগ্য ছিল যে প্রত্যেক বাড়িতে এই মাতৃদেবী পূজা করা হতো। এছাড়া তোমার বলবান শক্তিশালী ষাঁড়, আমরা তো এই যে ষাঁড় গাভী আমাদের দেশ আছে না, এই বলবান ষাঁড় সিন্ধু সভ্যতার আরেকটি পরিচিত অবয়ব। উল্লেখ্য যে হিন্দু ধর্মে ষাঁড়কে শিবের বাহন হিসেবে চিহ্নিত করা হয়। তো এরা মূলত আমরা ধর্মবিশ্বাসের দিক দিয়ে যদি বলতে চাই, তাদের মধ্যে ধর্মবিশ্বাস ছিল। মূলত ওই দেবদেবী পূজা তারা করত। আর ওই এলাকায়, সিন্ধু এলাকায় ওটার যে পরিচালক প্রধান শাসক তিনিও ছিল পুরোহিত ব্রাহ্মণ, অর্থাৎ পূজাকারী। তাই তাদের ধর্মটা
ধর্মবিশ্বাসটা ওই দেবদেবীর উপর ভিত্তি করে থাকতো। আবার শিল্পকর্মর দিক দিয়েও এদের অনেক উন্নতি হয়েছিল। তোমার প্রাচীন সভ্যতার সব সভ্যতার ধর্ম বিষয়কে আলোচনা করার সাথে তাদের শিল্পকর্মের একটা গভীর সংযোগ দেখা যায়। অর্থাৎ ধর্মচিন্তার ভিত্তি বিভিন্ন প্রকাশই শিল্পকর্ম ভিত্তিক তৈরি করা হয়। সিন্ধু সভ্যতার শিল্পকর্মের প্রাথমিক দলিল হলো সেখানকার যে তৈরি বিভিন্ন রকম শিলমোহর, ছোটো ছোটো পরিসরে জীবজন্তুর যে প্রতিফলন দেখা যায় তা বিস্ময়কর। ওরা শিলমোহর বানাতো, আমরা বর্তমানে যে শিলমোহরটা ব্যবহার করছি। শিলমোহর ছাড়া কোনো অফিসিয়াল জব এখন হচ্ছে না। প্রত্যেকটি লোক, দায়িত্বশীল লোক যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, তারা এই শিল ব্যবহার করে। শিল, তবে ওই শিল আমাদের মতো ছিল না। ওই শিলে তারা বিভিন্ন দেব দেবীর ছবি এখানে এঁকে এটা তৈরি করা হতো। তো আবার অনেক সময় পাথর বা মূর্তিগুলোর প্রতি তারা শিলমোহর হিসেবে ব্যবহার করত। তারপর ভাষা, সিন্ধু সভ্যতার বর্ণমালা এবং ভাষা সম্পর্কে আজ পর্যন্ত খুব একটা তথ্য পাওয়া যায়, নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তবে তারা লিখতে জানতো। যেহেতু লিখতে জানতো, তাদের একটা ভাষা ছিল। ভাষা ছাড়া লেখা সম্ভব না। আর এই ভাষা ছিল বলেই তারা লিখার যে প্রচলন, তারা লিখে রাখতে পারত। তাহলে বোঝা যাচ্ছে যে ওই সিন্ধু সভ্যতার তাদের মধ্যে একটা ভাষা ছিল। সেই ভাষাটা কী ভাষা ছিল সেটা উদ্ধার করতে না পারলেও ওই যে বিভিন্ন শিলমোহরের মধ্যে কিছু নাম, মূর্তি, ছবি এগুলো এঁকে দিত। তাতে বোঝা যাচ্ছে যে তাদের একটা ভাষা ছিল। তো এ পর্যন্ত এগুলি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছেন যে সম্ভবত এগুলোই সম্পত্তির মালিকানা রক্ষক বা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হতো। শিলমোহরগুলি সাধারণত চার কোনা ও নরম পাথরের উপর খোদাই করে তৈরি করা হতো। এছাড়াও কয়েকটি খোদাই করা তামার পাত ও মাটির পাত্রের ভাঙ্গা টুকরা পাওয়া গেছে, যেগুলো সিন্ধু এলাকার লিখন পদ্ধতির নজির বহন করছে। আমি আগেই বলেছি তারা লিখতে পারত। তারপরে আমরা দেখি যে বিজ্ঞান চর্চা। সিন্ধু সভ্যতার লোকেরা বিজ্ঞান চর্চা করত। বিজ্ঞান চর্চা সিন্ধু সভ্যতার চিন্তাবিদদের বেশ কিছু অবদানের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে ওজন মাপার জন্য পাথর এবং হিসাব রাখার জন্য কিছু লিপি উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা যে ওজন মাপি, সেই ওজন মাপার আমরা এখনও আগে আমরা ওজন করার জন্য পাথর, লোহা ব্যবহার করা হতো। 1 কেজি, 1.5 কেজি, 1/2 কেজি ছিল। কিন্তু বর্তমানে মেশিনের মাধ্যমে ওজন মাপা হয়। যাই হোক, ওরা যেভাবে ওজন মাপত ওটারই আমরা এখন ধারাবাহিকতায় আমরা ওজন মাপছি। তবে এখানকার দালান কোঠা নির্মাণে সিন্ধু সভ্যতার জ্যামিতিক কৌশলের উৎকর্ষ পাওয়া গেছে। আমরা তোমাদেরকে যে ওই মাঠে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে যে তোমাদেরকে প্লেন টেবিল সার্ভে করাই বা চেইন সার্ভে করাই, একটা হলো প্লেন টেবিল সার্ভে, একটা হলো চেইন সার্ভে। এই সার্ভে ইয়ের জন্য
যে তারা পিথাগোরাসের একটি সূত্র ব্যবহার করত। অর্থাৎ জমির আইল মাপার জন্য রাস্তাঘাট এগুলোর যে আঁকানোর মানে তোমার উদ্ধার করার জন্য তারা পিথাগোরাসের একটা সূত্র বা জ্যামিতিক সূত্র ব্যবহার করা হতো। যেমন তোমরা নিশ্চয়ই পড়েছ পিথাগোরাসের সূত্র, তোমরা স্কুলে পড়েছ, 3 স্কোয়ার যোগ 9 স্কোয়ার সমান 25। অর্থাৎ 3 স্কোয়ার হলো 3 দিকে 9, আর 9 স্কোয়ার হলো 4 স্কোয়ার হলো 16, তো 9 আর 16 25 সমান ওখানে 25। অর্থাৎ এগুলো পিথাগোরাসের সূত্র। আমি তোমাদেরকে এগুলো যখন পড়াই চেইন সার্ভে, বিশেষ করে এগুলো চেইন সার্ভে যে ব্যাপার করাই, চেইন সার্ভেটা করানোর জন্য আমরা যখন একদিকে মাপতে মাপতে ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে আবার ঘুরবো, অন্যদিকে পাশ ঘুরবো, ওই যে পিথাগোরাসের সূত্রটা ধরেই আমরা চেইনটা ওইদিকে ঘোরাবো। একটা সমকোণের তৈরি করতে হবে। আর এই তৈরি করে একটাই এলো মাধ্যম বা একটা করা হয় পিথাগোরাসের সূত্র, 3 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান 25। এই সূত্র সাহায্যেই আমরা এই সার্ভেটা করে থাকি। তা এর ফলে এদের নির্মাণ কৌশলে মাপজোখের ব্যাপারটি খুব সতর্কভাবে তারা পরিচালনা করত। তো যাই হোক, আমরা আজকের এই সিন্ধু সভ্যতার আলোচনা করতে গিয়ে আমরা একটা যে মুদ্রার কথা আমরা পেয়েছি, একটা সারাংশ বা সারমর্ম আছে, সেই কথাগুলো যদি বলতে চাই সেটা হলো, বিশেষজ্ঞদের মতে সমগ্র উপমহাদেশের উপর সিন্ধু সভ্যতার প্রভাব ছিল। পরবর্তীতে মেসোপটেমিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায়ও এই সভ্যতার প্রসার ঘটেছিল। বিশেষজ্ঞরা এই ধারণা পতনের জন্য ব্যাপক আকারে একটি প্লাবন কারণ বলে মনে করেন। কিন্তু অনেকের যে ধারণা, বিশেষ করে আর্যদের আগমনের ফলে সৃষ্ট সংঘাত এই সিন্ধু সভ্যতার পতন ডেকে এনেছিল। যখন দেখলো আর্যরা একটা জাতি, তারা যখন দেখলো, বুঝতে পারলো যে সিন্ধু সভ্যতা এখানে যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, মানুষ যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তখন এগুলো আর্যদেরকে আকৃষ্ট করছে। ফলে আর্যরা এখানে আসলো। এখন আর্যদের সাথে তাদের আগের যে বসতিরা সংঘর্ষে জড়িয়ে গেল। আর আর্যদের সাথে সংঘর্ষের কারণে এই সিন্ধু সভ্যতার পতন দেখিয়ে দিয়েছিল। এখন আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারটা সিন্ধু সভ্যতা বের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা ভালো করে পড়বে, মনে রাখবে, যাতে লিখতে পারো বা জানতে পারো। আজকে আমি আর বেশি বাড়াচ্ছি না। আমরা আগামী ক্লাসে তোমাদের জন্য আরেকটা টপিকস নিয়ে আমি আসবো, আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ।